অক্টোবরের মাঝামাঝি সময়ে পাকিস্তান সফরে যেতে চলেছেন ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর। আর ঠিক আগেই পাকিস্তান কার্যত কাল কেঁপে উঠল বোমা বিস্ফোরণে, যার ফলে রাতারাতি 15 জন নাগরিক মৃত্যুর মুখে কিন্তু ঢলে পড়ল। এক্ষেত্রে বিস্ফোরণটি ঘটে বালুচিস্তান প্রদেশের একদম সংলগ্ন যেখানে সিন্ধ প্রদেশ আছে, সেই সিন্ধ প্রদেশের করাচি বিমানবন্দরে। অর্থাৎ পাকিস্তানের বিমানবন্দর যেখানে দেশ বিদেশের বিভিন্ন যাত্রীরা যাতায়াত করতে অভ্যস্ত, খোদ সেই বিমানবন্দর এলাকায় কিন্তু এই ধরনের বিস্ফোরণ গোটা বিশ্বকে চমকে দিয়েছে। মনে রাখতে হবে, বিমানবন্দর এবং রেলওয়ে স্টেশন সেগুলো দেশের কিন্তু হাই সিকিউরিটি জোন। আর কিছুদিন পরে এই পাকিস্তানে কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে এসসিও সামিট, যেখানে দেশ বিদেশের একাধিক নাগরিক, একাধিক মন্ত্রীরা কিন্তু উপস্থিত থাকবেন। আপনারা জানেন পাকিস্তানে যাবেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর। যদিও পাকিস্তান সরকারের সঙ্গে কোনো ইন্টারনাল পলিটিক্যাল আলোচনা তিনি করবেন না বলে জানিয়েছেন, তা সত্ত্বেও এই ধরনের বিস্ফোরণ পাকিস্তান এবং ভারতকে নিয়ে কিন্তু নতুন করে উদ্বেগের সৃষ্টি করলো। পাশাপাশি এই বিস্ফোরণে যারা মৃত্যুর মুখে ঢলে পড়েছেন তাদের মধ্যে দুজন কিন্তু ছিলেন চীনা নাগরিক। এবং আমরা সকলেই জানি পাকিস্তান এবং চীনের সম্পর্ক অত্যন্ত ভালো। তাই পাকিস্তানে যদি চীনাদের অবস্থা এই হয়, তাহলে ভারতের বিদেশমন্ত্রী এবং তার দলবল যখন যাবেন তারা কতটা সুরক্ষিত বোধ করবেন, এই প্রশ্ন কিন্তু বিশ্ব তুলতে শুরু করে দিয়েছে। আর সব মিলিয়েই আজকের এই প্রতিবেদন। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। যারা এই চ্যানেলটি দেখছেন তারা জিও পলিটিক্যাল ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। এই বিস্ফোরণের যদি লোকেশন দেখেন তাহলে দেখতে পাবেন বালুচিস্তানের সীমান্ত লাগোয়া যে সিন্ধ প্রদেশ আছে, এই সিন্ধ প্রদেশের মধ্যে করাচি বিমানবন্দর এলাকায় কিন্তু এ ধরনের বিস্ফোরণ হয়েছে। করাচি নামটি কিন্তু দেশ বিদেশের বহু টুরিস্টরাই জানেন। একসময় করাচি বিখ্যাত ছিল করাচি স্টেডিয়াম এবং সেখানকার ক্রিকেট কালচারকে কেন্দ্র করে। কিন্তু হালফিলের সময় করাচি স্টেডিয়াম ক্রিকেটের জন্য, দেশ বিদেশের বিভিন্ন খেলা অর্গানাইজ করার জন্য ব্যবহার হয়নি। তার প্রধান কারণটা হলো পাকিস্তানে বিশ্বের কোনো দলই নাকি যেতে চায় না, এবং তার প্রধান সমস্যা হলো সে দেশের সুরক্ষা। আর সারা বিশ্ববাসীকে চমকে দিয়ে সেই বিমানবন্দর এলাকা অর্থাৎ করাচির মধ্যে সব থেকে সুরক্ষিত জায়গা বিমানবন্দর, এবং সেই বিমানবন্দরে একটি গাড়ি ফেটে গেল এবং এই গাড়ি ফাটার ফলে 10 থেকে 12 জন মৃত্যুর মুখে ঢলে পড়লেন, যার মধ্যে দুজন চীনা নাগরিক। চীনা যে দূতাবাস, তারা এই পুরো বিষয়টায় সরকারিভাবে বিরোধিতা করে একটি প্রেস রিলিজও জারি করেছেন। এই দুজন যারা চৈনিক নাগরিক, তারা পাকিস্তানে চাইনিজ একটি কোম্পানির জন্য কাজ করার জন্য পাকিস্তানে কিন্তু ছিলেন, এবং এই গাড়ি বিস্ফোরণে সেই দুজন চীনা নাগরিক কিন্তু স্পট ডেড অর্থাৎ মৃত্যুর মুখে ঢলে পড়েন। চীন বলেছে পাকিস্তানে ইনভেস্টিগেশন করতে হবে জরুরি ভিত্তিতে। আরো শুনলে অবাক হবেন, পাকিস্তানের যে সেপারেশন গ্রুপ, সেই সেপারেশন গ্রুপ কিন্তু এই বিস্ফোরণের দায় স্বীকার করেছে। আপনারা জানেন পাকিস্তান বর্তমানে বিভিন্ন সেপারেটিভ মুভমেন্টের জন্য আলোচিত হচ্ছে। ঠিক কিছুদিন পরে পাকিস্তানে অনুষ্ঠিত হবে এসসিও সামিট, যেখানে দেশ বিদেশের একাধিক বিদেশমন্ত্রী বা প্রধানমন্ত্রী লেভেলের মানুষরা কিন্তু উপস্থিত থাকতে পারেন। ঠিক সেখানে এই রকম সুরক্ষার যদি প্রশ্নচিহ্ন ওঠে, তাহলে কিন্তু এসসিও সামিট কিন্তু বাতিল হতে পারে। মনে রাখতে হবে ভারতবর্ষ কিন্তু শুধুমাত্র এসসিও সামিট বলেই পাকিস্তানে বিদেশমন্ত্রী জয়শঙ্করকে পাঠাতে রাজি হয়েছিল। তাই জয়শঙ্করের পাকিস্তানে যাওয়ার আগেই এই ধরনের বিস্ফোরণ, নিঃসন্দেহে ভারতবাসী হিসাবে কিন্তু জয়শঙ্করের সুরক্ষা নিয়ে ভাবতেই হচ্ছে সকলকে। কি হয়েছে আসল ঘটনা আপনাকে তো আগেই বললাম, সিন্ধ প্রদেশের বালুচিস্তান বর্ডারে এই বিমানবন্দরে আসলে এই বিস্ফোরণটি হয়েছে। চাইনিজ এমবাসি পরিষ্কারভাবে বলেছেন যে দুজন মারা গেছেন তারা পোর্ট কাসিম ইলেকট্রিক পাওয়ার কোম্পানিতে কিন্তু কাজ করত। এই পোর্ট কাসিম ইলেকট্রিক পাওয়ার কোম্পানি এর গাড়িটাই নাকি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে। পাকিস্তান আরো বলেছে থরলি ইনভেস্টিগেট করতে হবে এই অ্যাটাকের এবং সিভিয়ারলি পানিশ করতে হবে অপরাধীদের। কিন্তু মনে রাখতে হবে চীনেদের সাথে এই পাকিস্তানবাসীর যে সম্পর্ক, সেই সম্পর্ক নাকি ভালো চোখে দেখেন না পাকিস্তানিরাই। কারণ চীন সরকারের যে নিয়ম নীতি, তা কিন্তু পাকিস্তানিরা বুঝতে পেরেছেন এতদিন পরে এসে তা দেশের পক্ষে ক্ষতিকর। আপনারা জানেন আমরা এর আগে চীন সরকারের নীতি নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম। তারা বিভিন্ন দেশকে ঋণ দেয় এবং সেই ঋণ শোধ করতে না পারায় তাদের
প্রত্যেকটা সম্পত্তি কিন্তু কার্যত দখল করে নেয়। এই চাইনিজ যে গভর্নমেন্টের প্রক্রিয়া, এটাই কিন্তু কার্যত অবলম্বন করছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকারও কিন্তু চীন থেকে বিপুল পরিমাণে টাকা ঋণ নিয়েছে এবং এর ফলে বাধ্য হয়ে চীনের সরকারকে একাধিক সুযোগ সুবিধা দিতে বাধ্য হয়েছে। মনে রাখতে হবে, রাশিয়ার পরে চীনই এমন একটা দেশ যারা কিন্তু বিশ্বের সব থেকে নিম্ন মধ্যবিত্ত মানের দেশগুলোকে ঋণ প্রদান করে। আর পাকিস্তান কিন্তু এই চীনের ফাঁদে পড়ে আজ কার্যত ডুবতে বসেছে। কিন্তু এক্ষেত্রে চাইনিজ যারা নাগরিক তারাই কিন্তু বিস্ফোরণের মুখে পড়লেন। ফলে চীন এবং পাকিস্তানের সম্পর্কও কিন্তু নতুন দিকে ধাবিত হতে পারে বলে মনে করছেন অনেকে। স্বাভাবিকভাবেই চীন রেগে গেছে পুরো বিষয়টায়, কারণ এর আগেও 3 মাস আগে আগস্টে 2024 সালে একই ধরনের ঘটনা ঘটেছিল চাইনিজ নাগরিকদের সঙ্গে। যদি আরেকটু আগে যান তাহলে দেখবেন 2021 সালে ধাসু হাইড্রো পাওয়ার যে প্রজেক্ট হচ্ছে চীন যে পাকিস্তানে করছে, সেই প্রজেক্টের লোকজনও কিন্তু মারা গেছিল। আর এই পুরো ষড়যন্ত্রের পিছনেই বারংবার করে বালুচিস্তান লিবারেশন আর্মির নাম কিন্তু উঠে আসে। তারা এক্ষেত্রেও বলেছে তারা গাড়িতে এক্সপ্লোসিভ প্ল্যান্ট করে এই বিস্ফোরণ ঘটিয়েছে। ঠিক 3 মাস আগে তারা পাকিস্তানের যে সেনাবাহিনী তাদেরও কিন্তু আক্রমণ করেছিল। অর্থাৎ বালুচিস্তানের যে লিবারেশন গ্রুপ, সেপারেট যে মুভমেন্টের যে আর্মিরা, তারা পাকিস্তান সেনাবাহিনীকেও ছাড়ছে না। অদ্ভুত লাগবে আপনার একটা কথা শুনতে, কিছুদিন আগে তারা বালুচিস্তান অঞ্চলে বিভিন্ন চেকপোস্ট কিন্তু বসিয়েছিল এবং এই চেকপোস্টে যারাই যাচ্ছিল তাদের আইডি কার্ড চেক করছিল এবং আইডি কার্ড চেক করার সময় যখন তারা দেখতো কেউ পাকিস্তান সেনাবাহিনীর সদস্য, তাদের কিন্তু পয়েন্ট রেঞ্জ থেকে মাথায় গুলি করে মারা হতো। এভাবে তারা শেষ 3 মাসে একটি অ্যাটাক করে প্রায় 102 জন পাকিস্তানি সেনাবাহিনীকে পাকিস্তান থেকে ধূলিসাৎ করে দিয়েছে, যা পাকিস্তানের এই বালুচিস্তান লিবারেশন আর্মির অন্যতম বড় জয় বলে মনে করছেন অনেকে। দেখুন, বালুচিস্তান সমস্যা নিয়ে আমি এর আগে একটা পূর্ণ ভিডিও আমাদের চ্যানেলেই বানিয়েছি, আপনারা গিয়ে দেখতেই পারেন। কিন্তু এই বালুচিস্তান গ্রুপ এতটাই তৎপর হয়ে উঠেছে যা পাকিস্তানে আসন্ন এসসিও সামিটের সুরক্ষা নিয়ে বড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে গোটা বিশ্বের কাছে। এবং এই যে পয়েন্ট রেঞ্জ থেকে গুলি করার পর দেশ বিদেশে কিন্তু পাকিস্তানের সন্ত্রাসবাদ নিয়ে তীব্র ধিক্কারের মুখে পড়তে হয়েছিল পাকিস্তান সরকারকে। পরবর্তীকালে তারা দাবি করেছিল, এই যে লিবারেশন আর্মি দাবি করে বালুচিস্তানে যে পরিমাণ রিসোর্স আছে অর্থাৎ খনিজ দ্রব্য আছে তাকে মিস ইউজ করে কিন্তু পাকিস্তান সরকার। এবং পাকিস্তান সরকার চায়নার কাছে এতটাই ঋণে জর্জরিত যে তারা বাধ্য হয়ে সিপেক প্রজেক্ট ক্যারি করে। এই সিপেক প্রজেক্টের অন্তর্গত যে পাকিস্তানের অন্যতম বিখ্যাত বন্দর গাদোয়ার বন্দর, এই গাদোয়ার বন্দরকে কিন্তু কার্যত চীনের কাছে তুলে দিয়েছে পাকিস্তান সরকার, যা বালুচিস্তানবাসীরা কিন্তু কিছুতেই মেনে নিচ্ছে না। ফলে চীনের এই ফাতাপাত বালুচিস্তানবাসীরা বুঝতে পেরেছেন এবং তারা সরকারের উপর বিভিন্ন ক্ষেত্রে রাগ প্রশমনের জন্য এ ধরনের আক্রমণ এবং অ্যাটাক করে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। অন্যদিকে যদি দেখেন, তখন জয়শঙ্কর যখন পাকিস্তানে সফরে যাবেন ঘোষণা করেছিলেন, ঠিক তার আগের দিনই পাকিস্তানের যে প্রধান বিরোধী দল অর্থাৎ ইমরান খানের রাজনৈতিক দল, তারা সরাসরি জয়শঙ্করের একটি সাহায্য চেয়ে বসেন। আপনারা জানেন পাকিস্তানের বিভিন্ন জায়গায় মাস প্রোটেস্ট মুভমেন্ট চলছে, যেখানে সরকার বিরোধী আন্দোলন, এই সরকার বিরোধী আন্দোলনের জন্য রাস্তায় অবরোধ করা, বিক্ষোভ দেখানো, বিভিন্ন কর্মসূচি কিন্তু ইমরান খানের দল নিয়ে যাচ্ছে। মনে রাখতে হবে ইমরান খান কিন্তু এই মুহূর্তে জেলে বসে আছেন, আর যেই জেল থেকেই তিনি যে বার্তাগুলো তাদের অফিসিয়ালদের উদ্দেশ্যে দিচ্ছেন বা সদস্যদের জন্য দিচ্ছেন তা কিন্তু পাকিস্তানকে কার্যত নড়িয়ে দিচ্ছে। আর ঠিক সেখানেই পাকিস্তানের যে কেপিকে প্রদেশ, সেখানে সরকার বিরোধী আন্দোলন চরম মাত্রায় যায় এবং জয়শঙ্কর পাকিস্তানে যাবে শুনেই এই প্রদেশের একাধিক নেতারা কিন্তু জয়শঙ্করের সঙ্গে মিটিং করার জন্য আহ্বান করেন। মানে ভারতবর্ষের বিদেশ মন্ত্রীকে আমন্ত্রণ করছেন পাকিস্তানের প্রধান বিরোধী দল। এই নজির কিন্তু ইতিহাসে হাতে গোনা কয়েকটা দিনের আগে আমরা দেখতে পাইনি। মনে রাখতে হবে ভারতের বিদেশমন্ত্রী 15 থেকে 16 অক্টোবর কিন্তু পাকিস্তানে যাচ্ছেন। আর পাকিস্তানের প্রধান সরকারি দল দাবি করে বসে আছেন ইমরান খানের রাজনৈতিক দল এই এসসিও সামিটকে কেন্দ্র করে বড় সড়ো সাবোটেজ ঘটাতে পারে, অর্থাৎ পাকিস্তানে আবার বিস্ফোরণ বা এমন কিছু কার্যকলাপ তারা ঘটাতে পারে যার জন্য গোটা বিশ্বের কাছে পাকিস্তানের ভাবমূর্তি আরো একবার ক্ষুণ্ণ হতে পারে। আর ঠিক এখানে দাঁড়িয়েই একদিকে বালুচিস্তান লিবারেশন যে আর্মি তাদের আন্দোলন, অন্যদিকে সে দেশের প্রধান বিরোধী দলের মাস মুভমেন্ট, এই দুই মিলিয়ে এই এসসিও সামিট কতটা সুরক্ষিত তা কিন্তু প্রশ্নচিহ্ন উঠবেই। আরো যদি উল্লেখিত যদি আমি ভেবে বলি তাহলে ভারতের বিদেশমন্ত্রীর এই সফর কতটা সুরক্ষিত তা কিন্তু ভারতবর্ষী হিসাবে অনেকেই ভাববেন। অন্তত এই সফরের ঠিক 7 দিন আগে যেভাবে জ্বলছে পাকিস্তান, বিস্ফোরণে যেভাবে শেষ হচ্ছে পাকিস্তান, তার আগে ভারত কতটা যেতে চাইবে এবং সুরক্ষার প্রশ্নে ভারত যদি বয়কট করে তাহলে গোটা বিশ্বের কাছে কিন্তু ফের
একবার মুখ পুড়তে পারে পাকিস্তান সরকারের। মনে রাখতে হবে এই পাকিস্তানি কিন্তু কিছুদিন আগে ইউএনএ দাঁড়িয়ে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে এসছেন, আর পাল্টা সেদিন জয়শঙ্কর বলেছিলেন পাকিস্তান সন্ত্রাসবাদীদের দেশ, পাকিস্তানের জিডিপি কন্ট্রোল করে সন্ত্রাসবাদীরা। ঠিক এসসিও সামিটের আগে দুটো এমন ঘটনা পাকিস্তানে ঘটলো যা কিন্তু জয়শঙ্করের সেদিনের ওই বার্তাকেই গোটা বিশ্বের সামনে মান্যতা দিল। সব মিলিয়ে আপনারা কি ভাবছেন, জয়শঙ্করের কি যাওয়া উচিত পাকিস্তানে, নাকি এসসিও সামিট বয়কট করা উচিত পাকিস্তানের? মনে রাখতে হবে এই পাকিস্তানে এসসিও সামিট কিন্তু ভারতবর্ষ প্রায় যোগ দেওয়ার কথা ছিল প্রায় 9 বছর পরে। 9 বছর পরেও যদি এসসিও সামিটে পাকিস্তানের ভারত সরকার না যায়, তাহলে কিন্তু পাকিস্তানের ভাবমূর্তি ফের একবার গোটা বিশ্বের সামনেই ধূলিসাৎ হবে। আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন নিঃসন্দেহে। ধন্যবাদ।